দুর্যোগে যেসব মানুষ পানিবন্দী থাকেন, যে সরকার ঘোষিত যে ত্রাণ সেটি আসলে তাদের হাতে পৌঁছায় না। আপনি যেহেতু দিনভর খবর রেখেছেন, আপনার দৃষ্টিতে সেই ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে বাধা আপনি কি কি দেখছেন, এবং ব্যবস্থাপনাটি কি হলে পরে আসলে এই ত্রাণগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানো যেত? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা আজকে আসলে সারাদিন যখন এই খবরগুলো রাখছিলাম, বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, আমাদের তখন ত্রাণ বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা বা ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেনের সাথে কথা হয়েছে এবং তিনি তখন বলছিলেন যে তাকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যেন এই জেলাগুলোই খোঁজখবর নেন, বিশেষ করে যেন ত্রাণের তদারকিটা করেন। এবং তিনিও বলছিলেন যে শতভাগ আসলে সম্ভব হচ্ছে না, সেটা আমরা প্রতিবেদনে দেখাচ্ছিলাম। আমাদের কাছে যেটা মনে হয়েছে আসলে যে এখানকার যে বসবাসরত মানুষ যারা যেখানে থাকেন বা বসতিগুলো যেখানে রয়েছে সেগুলো একটু দুর্গম, বিশেষ করে বান্দরবান এবং কক্সবাজারের বেশ কিছু এলাকা রয়েছে যেখানে স্বাভাবিকভাবে মানুষের যাওয়াটা একটু কষ্টসাধ্য এবং সেখানে মানুষ আটকে পড়েছেন, ফলে সেখানে ত্রাণ নিয়ে যেতে পারছেন না। আরেকটি বিষয় আমার কাছে মনে হয়েছে সেটা প্রশাসনের কিছুটা গাফিলতি রয়েছে বা প্রশাসন সমন্বয়টা করতে পারছেন না। আপনি দেখেন, এটা আসলে 5 মাসের বয়সে একটি সরকার এবং সেখানে আমলাতন্ত্রের একটু জটিলতা স্বাভাবিকভাবে থেকেই যায় এবং আমরা দেখছিলাম যে সেখানে সরকার দলীয় নেতাকর্মী সহ আমলাতান্ত্রিক যে প্রক্রিয়াটা রয়েছে, যারা মাঠ পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন, তাদের একটা সমন্বয়ের মাধ্যমে সে ত্রাণ কার্যক্রম দেওয়া হচ্ছে। ফলে আমরা জনগণের কাছ থেকে যে অভিযোগটা পাচ্ছিলাম যে তারা ত্রাণ পাচ্ছেন না, এই ধরনের অভিযোগ নিয়ে আমরা কিন্তু প্রশাসনের সাথে আমরাও তড়িৎভাবে যোগাযোগ করি, তাদেরকে বলি যে ওই এলাকায় ত্রাণ পাচ্ছেন না, সেখানে দেওয়া সম্ভব কিনা, এবং তারাও ব্যবস্থা নিচ্ছেন। বিশেষ করে আজকে কিন্তু কক্সবাজার জেলার যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে এবং তিনি একটি প্রতিবেদনের অংশ হিসেবে তিনি বলছিলেন যে আপনার সেই প্রতিবেদনে আমরা দেখেছি যে ত্রাণের বিষয়ে পাচ্ছেন, আপনারা বলছিলেন সেই তথ্যগুলো আমাদেরকে দেন, আমরা ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করবো বা আমরা খুঁজে দেখবো আসলে বিষয়টা কি। সেই বিষয়গুলো কিন্তু ঘটছে এবং আমার কাছে সেটাই মনে হয়েছে যে প্রশাসন যদি আরেকটু চেষ্টা করে, যেহেতু তাদের একটু দুর্গম জায়গায় রয়েছে এবং চতুর্দিকে পানিতে তারা বন্দী রয়েছে, ফলে তারা চাইলেও সেখানে পৌঁছাতে পারছে না বা তাদের কাছে সঠিক তথ্য আসলে আসছে না। আর আপনার মাধ্যমে এটা আসলে বলাই যায় এবং আপনিও জানেন যে এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কর্মকর্তারাও নতুন পদায়ন হয়ে এসেছে, ফলে এই এলাকা নিয়ে তাদের যে চিন্তাভাবনা বা তাদের যে সোর্সেসের জায়গাটা থাকে সেটারও হয়তো ঘাটতি থাকতে পারে। কিন্তু কর্মকর্তা সহ প্রশাসনের মধ্যে আমরা আসলে ইচ্ছার ঘাটতি দেখছি না, হয়তো কোনো জটিলতা দেখা যাচ্ছে বা যে সমন্বয়হীনতার কথা বলছিলাম সেটা থাকতে পারে। তারা চেষ্টা করে যাচ্ছে এবং পৌঁছানোর জন্য, এবং সরকারের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত ত্রাণ রাখা হয়েছে বলে কিন্তু জেলা প্রশাসন সহ আমরা মিনিস্ট্রি থেকে জানতে পারছিলাম। তারা বলছিলেন যে যেই পরিমাণ ত্রাণ প্রয়োজন, বিশেষ করে আজকে কিন্তু প্রতিমন্ত্রী আমাদেরকে জানালেন যে 10 দিন হোক 12 দিন হোক, যতদিন লাগুক, এই দুর্যোগ যতদিন না কাটবে ততদিন ফুড এইডের তারা দিয়ে যাবে, এই কার্যক্রম তারা চলমান রাখবে। কোনোভাবেই যেন কোনো লোক ভোগান্তির শিকার না হয়, কোনোভাবে কোনো লোক যেন খাদ্যের অভাবে না থাকে, ওষুধের সংকটে না ভোগে, সেই বিষয়টা তারা দেখবেন। যদিও এখন পর্যন্ত সেটা শতভাগ সম্ভব হচ্ছে না, তারা চেষ্টা করছেন বলে তারা দাবি করছেন, কিন্তু আমরা দেখছি মাঠ পর্যায়ে যদি আরেকটু সচেষ্ট হওয়া যায়, লোকবল আরেকটু বাড়ানো যায়, বিভিন্ন প্রান্তিক পর্যায়ের মানুষ যারা রয়েছে বা বিভিন্ন বেসরকারি সংস্থা বা সিভিল সোসাইটি যারা রয়েছেন, সবাইকে যদি কানেক্ট করে আসলে সেই ত্রাণ কার্যক্রমটা আরও পরিচালনা করানো যায়, আমার ধারণা সেটা আরও বেগবান হবে এবং প্রান্তিক পর্যায়ে মানুষ ত্রাণ পাবেন। নিশ্চয়ই আপনি সবাইকে একসাথে নিয়ে কাজ করার কথা বলছিলেন। আমরা আসলে এই বিষয়টি নিয়েও একটু আলোচনা করতে চাই। আমাদের আরেক সহকর্মী সবুজ মাহমুদ আছেন রাঙামাটিতে। সবুজ, আমরা যখন এরকম অতিবৃষ্টি বা বন্যার মতো ঘটনা ঘটে, আমরা একটা সময় দেখতাম যে নানা ধরনের স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো তারাও কিন্তু সরকারের সাথে নিজ উদ্যোগে অনেক কাজ করতেন। এবার কি চিত্রটা কিছুটা ভিন্ন? এবার কি আমরা সেখানে অন্যদেরকে খুব একটা পাশে পাচ্ছি না? কারণ এই ধরনের সংগঠনগুলো যেহেতু প্রতি বছর এই কার্যক্রম চালিয়ে আসে, যেই কথাটি আমাদের এক সহকর্মী বলছিলেন যে প্রশাসনিক দিক থেকে অনেকে যখন নতুন করে নিয়োগপ্রাপ্ত হন তখন সেই জায়গার পরিচিতি, সেই জায়গার রাস্তাঘাট চেনা, ব্যবস্থাপনাটা ঠিকমতো করবার জন্য যেই দরকার অভিজ্ঞতা, সেটি হয়তো তাদের প্রথম দিকে হয়তো সেটি হয় না। কিন্তু যখন বেসরকারি যে সংগঠনগুলো এ ধরনের কাজ করে থাকে, এর আগের সময় আমরা দেখেছি যে সরকারের সাথে তারা কাজ করত, এবার কি সেই জায়গায় আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে কম দেখতে পাচ্ছি? কারণ একা তো আসলে সরকারের পক্ষে ত্রাণগুলো সব জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না, এটা তো সবাই বলছে।
তানিয়া, আমি চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং রাঙামাটি এই তিনটি জেলায় কাজ করেছি গত কয়েকদিনের বন্যায়, এবং আমি দেখেছি যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য যেসব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো স্থানীয়ভাবে কাজ করে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা কিন্তু ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে, এবং এছাড়া এলাকা ভিত্তিক বিভিন্ন সংগঠন কিন্তু ত্রাণ কার্যক্রমে তারা সহায়তা করেছে, এবং রাজনৈতিক যেসব অঙ্গ সংগঠনগুলো আছে, ছাত্র সংগঠনগুলো আছে, তারা কিন্তু এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। সুতরাং স্থানীয় প্রশাসন কারো কাছ থেকে সহযোগিতা পায়নি, এইটা আমার কাছে মনে হয় অমূলক। তো আপনাকে আমি যে বন্যার আপডেটটা যদি জানাতে চাই, যে আমি খাগড়াছড়ি রাঙামাটিতে গত কয়েকদিন কাজ করে যেটা দেখলাম, যে প্রথমে রাঙামাটির কথা যদি আমি বলি, রাঙামাটিতে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে বিলাইছড়ি উপজেলা। এটা কিছুটা কি বলে উত্তর দিকে জেলা, একটু উপরের দিকে। তো এই জেলাটা প্লাবিত হওয়ার পর এখন কিন্তু প্রায় অর্ধেকেরও বেশি পানি কমে গেছে, কিন্তু এইটা পানি কমার সাথে সাথে অন্যদিকে নিচের দিকে যেই উপজেলাগুলো আছে, যেমন বিলাইছড়ি, গত পরশুদিন বিলাইছড়ির অবস্থা খুবই ভয়াবহ ছিল, মানুষের চালের উপর দিয়ে পানি গেছে এমনও আমরা চিত্র দেখেছি। এবং গতকালকে আমি যখন খবর নিলাম বিলাইছড়ির পানিটা কমে গেছে, আবার আজকে বড় কল নামে যে একটা প্রত্যন্ত এলাকা আছে, যেটা প্রায় ভারতের বর্ডারের কাছাকাছি, তো সেই উপজেলাটা কিন্তু গতকাল থেকে পানি উঠেছে, এবং আজকে সেখানে বেশ পানি আছে। তো এই রাঙামাটি খাগড়াছড়ির বৃষ্টি কিন্তু আমরা 2 দিন ধরে একটু কম দেখতে পাচ্ছি। তার মানে ওই দিকে ধরা যাক যে সীমান্তের বাইরে যে জায়গাগুলো আছে, সেখানে হয়তো অতিবৃষ্টির কারণে এই সীমান্তবর্তী এই যে উপজেলাগুলো আছে সেইগুলো প্লাবিত হচ্ছে। এবং আমরা কিন্তু এখানে একটা বড় সমস্যা দেখতে পাচ্ছি, যে উপজেলা পর্যায়ের প্রশাসনগুলো যে তথ্যগুলো আমাদেরকে দিচ্ছে, যে কয়টি আশ্রয় কেন্দ্র আছে, কি পরিমাণ আশ্রয় গ্রহণ করেছেন, এবং কতজন আসলে কি ধরনের ত্রাণ সহায়তা পেয়েছেন, সেই তথ্যের সাথে জেলার যে তথ্য সেইগুলো কিন্তু অনেক তফাৎ থাকে। এটা কেন হয়? হয়তো তারা সময় মতো বা তাৎক্ষণিকভাবে আপডেট করেন না, কিন্তু এত তফাৎ আসলে এখনো রাঙামাটিতে বলা হচ্ছে, রাঙামাটির জেলার যে তথ্য সেটাতে বলা হচ্ছে 1000 পরিবার পানিবন্দী আছে, কিন্তু বাস্তব চিত্র তো একটি উপজেলায় তো 1000-এর বেশি পানিবন্দী আছে আমরা দেখতে পাচ্ছি। আপনাকে আরো জানিয়ে রাখি, খুবই ইন্টারেস্টিং, এই 1000 যেই পানিবন্দী পরিবারের কথা বলছিল 2 দিন আগে, সেই তথ্যটা দেওয়া হয়েছিল মাত্র 300, তার আগে দেওয়া হয়েছিল 106 সম্ভবত বা 120। তো এত তফাৎ, কিন্তু তার আগে যখন 106 দেওয়া হয়েছিল বা 300 দেওয়া হয়েছিল, ওই সময় কয়েক হাজার পরিবার পানিবন্দী আছে, আমাদের কাছে সেই তথ্য আছে, ছবি আছে, আমরা ছবিতে দেখিয়েছি। তো এখানে অনেকটা তারতম্য আছে, সেটা কি আসলে ইচ্ছাকৃত নাকি আসলে অন্য কোনো বিষয় আছে, সেটা আসলে অনুসন্ধানের বিষয়। আর আপনাদেরকে আর ত্রাণের ব্যবস্থাপনা নিয়ে যদি বলতে চাই, ত্রাণ এমনও হয়েছে যে একটি উপজেলা, মানে আমি যে বিলাইছড়ি উপজেলার কথা বললাম, সেখানে রাঙামাটি সদর থেকে বিলাইছড়ি যেতে নৌকায় করে 3 থেকে 4 ঘন্টা, কখনো 5 ঘন্টাও লেগে যায়। এবং যেখানে বিলাইছড়ি শহর উপজেলা থেকে বন্যা কবলিত এলাকায় যেতে আরো 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা লেগে যায়। তো উপজেলা থেকে বা জেলা পর্যায় থেকে ত্রাণ পৌঁছাতে আসলে অনেক সময় লেগে যায়। অনেক সময় দেখা যায় যেহেতু উজান থেকে পানির ঢল অনেক বেশি, সেহেতু ত্রাণ বহনকারী যে নৌকাগুলো আছে সেগুলো কিন্তু পৌঁছাতে পারে না ঠিক মতো, যার কারণে ত্রাণও ঠিক মতো পৌঁছাতে পারে না। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা অনেকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে, কিন্তু আশ্রয়কেন্দ্র থেকেও তারা ত্রাণ পাচ্ছে না। আবার আমরা এটাও দেখেছি যে উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন ত্রাণ নিয়ে একেবারে দুর্গম কয়েকটা এলাকায় যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ত্রাণটা পর্যাপ্ত না, যার কারণেই কেউ পাচ্ছে হয়তো বা কেউ পাচ্ছে না। এই জন্য আপনি যে প্রসঙ্গটা তুললেন যে ত্রাণগুলো পর্যাপ্ত না, এবং একই সাথে কিছুক্ষণ আগে বলছিলেন যে সংখ্যার একটি তারতম্য আছে, এটি তো দিন শেষে ত্রাণ কতটুকু প্রয়োজন এবং কতজন মানুষ এই দুর্ভোগে আছে সেটি তো তালিকাটি যদি করবার দায়িত্ব থাকে, যতটুকু আমরা সাধারণভাবে বুঝি, এটা জেলা প্রশাসকের পক্ষ থেকে সম্ভবত এটি করা হয়ে থাকে।
সেখানে আপনার কাছে কি মনে হয় যে তারা কি তালিকা করতে পারছেন না, সঠিক মানুষের তথ্য তাদের কাছে নেই, নাকি কিছুটা অনেকটা শিথিলতা তারা দেখাচ্ছেন? আমার কাছে মনে হয় এটা টোটালি সমন্বয়ের অভাব। কারণ জেলা উপজেলাতে যে তথ্যগুলো দেয়া হয় সেগুলো আসলে জেলা পর্যায়ে ঠিকমতো সমন্বয় করে সেটা আসলে প্রেজেন্ট করা হচ্ছে কিনা, এই জায়গাটায় আমার মনে হয় ঘাটতি আছে। কারণ এত বেশি তফাৎ হওয়ার আসলে কোনো কারণ নেই। তবে আমি আরেকটা তথ্য দিই আপনাকে, যে আশ্রয়কেন্দ্রগুলো, সেই আশ্রয়কেন্দ্রগুলো কিন্তু গত কয়েকদিন আগেও, 2 দিন বা 3 দিন আগেও আশ্রয়কেন্দ্র ছিল 37টি, কিন্তু আজকে আশ্রয়কেন্দ্র আছে 50টি। সে আবার অন্যদিকে আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল 4,000-এর 4,500-এরও বেশি, কিন্তু সেই আশ্রয় গ্রহণকারী বা আশ্রিত সংখ্যা কিন্তু 3,500। তো আশ্রয়কেন্দ্র বাড়ছে, আবার অন্যদিকে আশ্রয় গ্রহণকারী আশ্রয় নেবার সংখ্যা জন্য কমছে। মানুষজন সেখানে যাচ্ছে না, এই ধরনের ঘটনাও আসলে ঘটছে। অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে বেশ কিছু আমরা তথ্য পেলাম। ধন্যবাদ সবুজ মাহমুদ, একই সাথে ধন্যবাদ মোহন ইসলাম, আপনাদের দুজনকেই। রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত আজকে হয়েছে এবং ঢাকায় 175 মিলিমিটার যতটুকু আপনারা বলছেন, এবং এটি 2009 সালের পরে সর্বোচ্চ এখন পর্যন্ত, এবং সামনের দিনগুলোতেও আরও হবে, আপনারা সেরকম পূর্বাভাস দিচ্ছেন। তাহলে আমরা কি এখন কি বলবো, যে নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশের নাম একটা সময় খুব প্রচলিত ছিল, এখন আমরা শহরে নদী দেখব, বিষয়টাকে অনেকটা এরকম ধরে নিতে হবে আমাদের? ধন্যবাদ। বাংলাদেশে ঢাকা শহরে যখন বৃষ্টিপাত হয়, আসলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলে কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। আর এই বৃষ্টিপাত যদি অল্প সময়ের ভিতরে হয়, অর্থাৎ যদি 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টার ভিতরে যদি মাঝারি ধরনের অথবা ভারী বৃষ্টি হয়ে যায়, তখন কিন্তু এই পানিটা দ্রুত গতিতে বের হয়ে যেতে পারে না, বিধায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়। আর ঢাকা শহরে আমরা 2009 সালে 12 জুলাই 333 মিলিমিটার বৃষ্টিপাত পেয়েছিলাম 24 ঘন্টায়। আর এর পরবর্তীতে যে বৃষ্টিপাতগুলো হয়েছে, মানে 2009 সালের পরে আর যে বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি, 175 মিলিমিটার বৃষ্টিপাত 24 ঘন্টায় হয়েছে। অর্থাৎ সেই বৃষ্টিপাতটা কিন্তু হয়েছে ভোর রাত্রের দিকে, অর্থাৎ অল্প সময়ের ভিতরে কিন্তু 175 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বিদায় এই পানিটা কিন্তু দ্রুত গতিতে ওই যে আমাদের যে ড্রেনেজ সিস্টেম আছে, এই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আসলে পাস হতে পারেনি, বিদায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর আমাদের যে বললেন যেটা নদীমাতৃক দেশ, আসলে আমাদের নদীমাতৃক দেশ হলেও কিন্তু আমাদের নদীগুলো কিন্তু অনেকটা ভরাট হয়ে গিয়েছে, এবং আমাদের যে খাল বিলগুলো ছিল অনেকটা ভরাট হয়ে গেছে। যেভাবে হোক ভরাট হয়ে গিয়েছে, সে অনেকগুলো দখল হয়ে গেছে, ভরাট হয়ে গেছে, বিদায় পানিগুলো কিন্তু দ্রুত গতিতে পাস হতে পারছে না, বিদায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জি, অধ্যাপক ডক্টর জামালউদ্দিন, আপনার কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি যদি একটু আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে খাল ভরাট হয়ে গেছে, নদী ভরাট হয়ে গেছে, আমরা তো আসলে জানি, এবং সেটি উদ্ধারের জন্য আমরা নানা সময় বছরে অভিযান দেখি, তারপরে আবার খুব একটা সেটা নিয়ে আলোচনা হয় না, কিন্তু যখনই এরকম জলাবদ্ধতা তৈরি হয় তখনই আমরা বিষয়গুলো সামনে নিয়ে আসি। এটি কি আসলে ওই বৃষ্টি হবে তখন আমরা কথা বলবো, তারপরে এই কিছুদিন পর সেটি আমরা আবার ভুলে যাব, এটা আসলে কোনো কার্যকারিতা দেখতে পারবো না? বিষয়টা এই জায়গায় পৌঁছে গেছে কিনা আপনার কাছ থেকে জানতেই চাই। আর নিশ্চয়ই এর আগে আমাদের সহকর্মীদের কাছ থেকে আপনি মাঠ পর্যায়ের খবর শুনছিলেন যে বৃষ্টির বিষয়টা তো আসলে পুরো প্রাকৃতিক, এটা তো আর আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, কিন্তু যে ধরনের দুর্ভোগের মধ্যে এখন দিনকে দিন প্রতি বছর নিশ্চয়ই আপনিও খেয়াল করছেন যে বৃষ্টির পরিমাণ যেমন বাড়ছে, একই সাথে দুর্ভোগের পরিমাণও তেমন বাড়ছে। সেই জায়গায় ত্রাণ অথবা এই সাধারণ মানুষগুলোকে দুর্যোগ থেকে মোকাবেলা বা রক্ষা করবার জন্য পরিকল্পনাটি কেন আমরা যখন দুর্যোগে পড়ি তখনই আমরা নিই, আগে থেকে কেন আমরা নিয়ে রাখতে পারি না? কারণ আমরা তো জানি এই সময়টা বাংলাদেশে বৃষ্টি হবে। ধন্যবাদ। আপনার মাধ্যমে 71 টিভির সকল দর্শক শ্রোতাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অনেকগুলো বড় প্রশ্ন করেছেন, আমি গুছিয়ে যদি বলি, বন্যাটা আমাদের দেশের দুর্যোগ আকারে দেখা দেয়, আর এটা বলা চলে আমাদের জীবন জীবিকা এবং নদীমাতৃক প্রাকৃতিক পরিবেশ সবের সাথে অনুসম। এবং আপনি অবাক হবেন যে বন্যা জনিত পলি দ্বারাই এই ভূমি তৈরি। এই বন্যা হয় বলেই
আমাদের নদীমাতৃক এই বাংলাদেশের যে ভূমি মানে পরিবর্তন, ভূমির যে বৃদ্ধি, এটা কিন্তু যে বেঙ্গল ডেল্টা বলি, এটা এর মাধ্যমে। তাহলে বন্যার সাথে বসবাস করা একটি জাতিসত্তা বেড়ে উঠেছে ঐতিহাসিকভাবে। আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের তিক্ততা আছে, আমাদের মিসম্যানেজমেন্ট আছে, তারই আজকে বর্তমান রূপ। আমি একটু বুঝিয়ে বলি, ডিজাস্টারের 3টা ফেজ আছে। একটা হচ্ছে প্রি ডিজাস্টার ফেজ, আমরা এটাকে আবার জাস্ট বিফোর অ্যান্ড ওয়েল বিফোর। ওয়েল বিফোরটাকে আমরা বলি ডিআরআর, ডিজাস্টার রিস্ক রিডাকশন। বন্যাজনিত রিস্ক যেগুলো আছে এগুলো সারা বছর ব্যাপী যাতে না হয় সেখানে কাজ করা। আর ওয়েল মানে জাস্ট বিফোর যেটা আমরা প্রিপেয়ারনেস প্রোগ্রাম বলি, যে হ্যাঁ বন্যা আসতেছে, বন্যার আগাম যে সকল আমাদের আব্দুর রহমান ভাইরা যখন সতর্কতা দেন, ওদের ফোরকাস্ট দেন, সেই অনুযায়ী আমাদের অ্যাক্টিভেশন হয়ে যায় আমাদের বডিগুলো। সিডিএমপি মানে কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা গাইডলাইনে আমাদের কিন্তু আমাদের যে মানে ইয়া আছে, ডিসিপ্লিন আছে, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ, সেই ডিসিপ্লিনের বন্যা উপদ্রুত এলাকায় তারা এই প্রস্তুতিমূলক ব্যবস্থাটা নিবেন। আর যখন বন্যা চলে, যেমন এখন চলছে, এটাকে আমরা বলি ডিউরিং ফেজ। আমরা এটার সময় আমরা যেটা অ্যাক্ট করি সেটাকে বলি আমরা ইমার্জেন্সি রেসপন্স। ইমার্জেন্সি রেসপন্সের যে রিসোর্স এবং যে আপনার টুলস, ইকুইপমেন্টস, যে সকল বন্যা উপদ্রুত এলাকায় সেখানে পর্যাপ্ত থাকা উচিত এবং থাকা প্রয়োজন। এই ইমার্জেন্সি রেসপন্সের অন্যতম বিষয় হলো ইমিডিয়েট ফুড উদ্ধার কার্যক্রম পরিচালনা করার জন্য ভেহিকেল, সেটা স্পিড বোট হতে পারে, আপনার হেলিকপ্টার হতে পারে, হোয়াটএভার, মানে এই ট্রান্সপোর্টেশন করার, উদ্ধার কার্য পরিচালনা করার প্রয়োজনীয় ট্রেন লোক এবং আমাদের উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করার জিনিসপত্র। আর কোথায় এনে রাখবো, উদ্ধার করে আমরা এদেরকে যে ইভাকুয়েশনস করব সেটার শেল্টার। তো এই 3-4টা বিষয়ের সাথে যুক্ত হয় হলো আমাদের নিরাপদ পানি, আমাদের ইমিডিয়েট ত্রাণ সামগ্রী, সেটা এটা সমন্বয় করে জেলার ডিসি। আর সমন্বয়তে আসে যে সকল, ধরেন আমাদের মেইন স্ট্রিমিং রেড ক্রিসেন্ট আছে, অন্যান্য আছে, গভর্নমেন্টের সেক্টর আছে, এবং আমাদের যারা বিভিন্ন সেক্টরের দাতব্য সংস্থাগুলো আছে, আমাদের সংগঠনগুলো আছে, ছাত্র সংগঠন থেকে রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, তারা সবাই ত্রাণ নিয়ে যায় জেলায়। সেখান থেকে সমন্বয় করা হয়। কারণ সমন্বয়টা করা খুবই ইজি, কারণ এটা প্রস্তুতিমূলক ব্যবস্থা থাকে, কারণ দুর্যোগ প্রবণ এরিয়ার ম্যাপ থাকে। সেই ম্যাপে কোন জায়গাগুলি খুবই ঝুঁকিপূর্ণ সেগুলি কিন্তু খুবই অল্প সময় বলে দেওয়া যায়, কতজন লোক এখানে থাকে, কত বাড়িঘর থাকে, কি সম্পদ থাকে, সেগুলি সেইভাবে সেটাকে ম্যানেজ করে। আর দুর্যোগ পরবর্তী সময় ইমার্জেন্সি পিরিয়ডের ইমিডিয়েট পর করে আমাদের রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন, দেন রিকনস্ট্রাকশন, পুনর্নির্মাণ, দেন ফাইনালি আবার যাতে বন্যা না হয়, মানে বন্যা হবে, বন্যা হলে আমাদের দুর্যোগের কবলে যাতে না পড়ি সেজন্য আমাদের রিফরমেশন, এই সাইকেলটা সারা বছরের কাজ। আপনার কথা অনুযায়ী যদি আমি যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে যে আমরা আসলে মাঝখানে যেই পয়েন্টটি আপনি বলেছেন যে যখন হচ্ছে দুর্যোগটি হয় তখন আসলে সেই মানুষগুলোকে যারা এই ধরনের দুর্যোগের মধ্যে পড়ে তাদেরকে কিভাবে সহযোগিতা করবার একটি বিষয় থাকে। এবার নিশ্চয়ই আপনি লক্ষ্য করে থাকবেন যে বিশেষ করে চট্টগ্রাম এবং বান্দরবন এবং রাঙামাটিতে, কক্সবাজার সহ পাহাড় ধস, এটা প্রতি বছর হয়, পাহাড় ধসের ঘটনাটি এবার সবচেয়ে বেশি হয়েছে। যেটি হচ্ছে প্রশ্ন যে পাহাড় প্রথমত কেটে সেখানে বসতি করা, সেটি তো হচ্ছে আইনত নিষিদ্ধ। দ্বিতীয়ত হচ্ছে সমতলের মানুষ যখন আসলে পাহাড়ে বসবাস করা শুরু করেন আর পাহাড়ের মানুষ যখন পাহাড়ে বসবাস করা শুরু করেন, ধরনটা আসলে আলাদা। কারণ পাহাড়ের মানুষ জানেন যে কোথায় বাসাটি করলে পরে এ ধরনের দুর্ঘটনার মধ্যে সে পড়বে না, কিন্তু যারা সমতল থেকে পাহাড়ে গিয়ে বসবাস করেন তারা যেভাবে পাহাড় কেটে এই ঘরবাড়িগুলো নির্মাণ করেন সেগুলো তো প্রশাসনের একেবারেই সামনে দিয়ে ঘটনা ঘটে। তখন কেন এই জিনিসগুলো আটকানো যায় না? বরাবরই একটা কারণ হিসেবে বলা হয়ে থাকে যে রাজনৈতিক প্রভাব থাকে। সেই প্রভাব মুক্ত আসলে কি আদৌ কোনোদিন করা সম্ভব হবে? দেখেন, আমি রাজনৈতিক প্রভাব আমাদের প্রতিটা বিষয় আছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি ওই যে পূর্ব প্রস্তুতি, যেটা প্রিপেয়ারনেস প্রোগ্রাম, দিস ইজ দ্য পার্ট অফ প্রিপেয়ারনেস প্রোগ্রাম, ইনভিজিলেশন করা। কিন্তু এটা সারা বছরের কাজ। আপনি যখন ডিআরআর করবেন, ডিজাস্টার রিস্ক রিডাকশন, আপনি কিন্তু ল্যান্ড ইউজ প্ল্যানে কোড অনুযায়ী সেই সকল ল্যান্ড ইউজ আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেখানে রেসিডেন্সিয়াল বা মানুষ জনবসতি থাকার কথা না, সেখানে কোনো ধরনের নাগরিক সুবিধা দেওয়া যাবে না, প্রথমত ডিসকারেজ করা।
দ্বিতীয়ত সেই ল্যান্ড ইউজ ভায়োলেট করে যদি কেউ করে তাকে আইনের আওতা আনা, এই কাজ কিন্তু দায়িত্বপ্রাপ্ত, এটা সারা বছরের কাজ। এখন আপনার ইমিডিয়েট আগে তারপরেও হতে পারে আমাদের গরিব দেশ স্লাম তৈরি করতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। যখনই আব্দুর রহমান ভাইরা যখন আপনার ফ্লাড ফোরকাস্টিং সেন্টার থেকে যখন আপনার ডিক্লেয়ার করে যে একটা ফ্লাড আসতে যাচ্ছে, একটা বৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে পাহাড়ি অঞ্চলে, তখন কিন্তু এই ভূমিধস হবে। তখন আমার ইনভিজিলেশন টিম, ল ফোর্স এজেন্সি, তারা কিন্তু এটাকে আপনার এনশিওর করবে যে নোবডি ইজ আপ দেয়ার। আপনার ল্যান্ড ইউজে কিন্তু অন্য কিন্তু এই জায়গায় প্রশাসনের পক্ষ থেকে যে কথাটা বারবার বলা হয়, আমরা ওই প্রশ্নগুলো তাদেরকে করেছিলাম, তারা বলেন যে আমরা আবহাওয়া অফিস থেকে তথ্য পাওয়ার পর আমরা মাইকিং করে সচেতনতা বাড়ানোর চেষ্টা করি, কিন্তু তারা সেই মাইকিং পর্যন্তই তাদের দায়িত্বটাকে মনে করেন। কিন্তু এখানে কি অতটুকুই তাদের দায়িত্ব? না, অতটুকুই দায়িত্ব না, ফর্মাল দায়িত্ব। একটা জায়গায় তো ওদেরকে জোর করে উঠে আনার কথা বলা হয় না ওইভাবে, কিন্তু বলা হয় যে কেউ থাকতে পারবে। তার মানে কোন মেকানিজমে গেলে স্থানীয় প্রতিনিধি, রাজনৈতিক সচেতনতা, এগুলোর মধ্য দিয়ে লোকগুলোকে আনতে হবে। কিন্তু লোকগুলোকে আনবো তখনই, এই লোকগুলা তো আমাদেরই দেশের মানুষ, বিকল্প একটা জায়গা আপনি দিতে হবে। কিন্তু আমি যে মাইকিং করলাম, উচ্ছেদ হলো, যে অত তো প্রতিদিনই ও মৃত্যুর মুখে যুদ্ধ করতেছে জীবন জীবিকায়, সেখানে তার কখন মৃত্যু হবে, হঠাৎ করে হতেও পারে, নাও হতে পারে, সেরকম একটা অনিশ্চয়তা তা কিন্তু সরবে না। তার মানে এটা একটা সুনির্দিষ্ট প্ল্যান, এবং এটার ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড প্ল্যান থাকতে হবে সরকারের। আমি ব্যাকওয়ার্ড প্ল্যান, ফরওয়ার্ড প্ল্যান যদি আপনার না থাকে, তাহলে আপনি যখন যে কাজটা করছেন সেটা কিন্তু মিনিংফুল হবে না। এই জন্য আমি মনে করি রাষ্ট্রের একটা দায়িত্ব আছে উপদ্রুত এলাকায় যে সকল জনগণ, বিশেষ করে আপনি যদি বলি, মানুষ এই মুহূর্তে ঢাকা শহরে কারা সাফার? আমি, আপনি না, আপনি যারা ইসলামে বাস করতেছে, যারা ওয়াটার লগিং এ, তাদের কিন্তু নানাভাবে তাদের বাড়ি ঘরের জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, তাদের জীবন জীবিকা নষ্ট হয়ে গেছে, তারা কাজে যেতে পারতেছে না, তাদের আবার জমানো টাকা নাই, তাদের খাওয়া দাওয়ার পরিস্থিতি নাই। সবচেয়ে বেশি কিন্তু দরিদ্র মানুষ। একটা পরিসংখ্যান বলে ওয়ার্ল্ড ব্যাংকের যে 4 থেকে 5 লক্ষ মানুষ আমাদের ক্লাইমেটিক ডিসপ্লেসড হয়ে ঢাকা সিটিতে প্রতি বছর এন্টার করে। এই লোকগুলি অধিকাংশ ইসলামে থাকে এবং তারাই সাফারার। আর সবচেয়ে বেশি হয় আমাদের অর্থনীতি, পেশা, বাণিজ্য, কলকারখানা, কৃষি সম্পদ, খাদ্য, লাইভস্টক, বীজ, বিশেষ করে বীজ, বিশুদ্ধ পানি, এগুলি হচ্ছে বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেক্টর। এবং এই ক্ষতিগ্রস্ত সেক্টর আমাকে আপনাকে পরে ধরবে, কিন্তু ইমিডিয়েটলি ওই লোকগুলোকে ধরে যারা খুব লো ইনকাম মানুষ, যারা খুব মার্জিনাল ইকোনমিতে বাস করে, তাদের কিন্তু সাফারার। সঙ্গত কারণে দেখেন আজকে একটা কথা উঠলো, আপনি ইকোনমিক্যাল একটা প্রসঙ্গ সামনে এনেছেন, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, আমি সেটা পরে করতে চাই, কিন্তু আমাদের অতিথি মনে হয় আপনাকে একটা প্রশ্ন করবে। আপনি তো মেথডিক্যালি অনেকগুলো ইস্যু তুলে ধরলেন, এর মধ্যে ইমার্জেন্সি রেসপন্সের কথা আপনি বলেছেন। এখন যেহেতু ইমার্জেন্সি রেসপন্স করাই দরকার, তার জন্য তো ধরেন কন্টিনজেন্সি প্ল্যানিংটা থাকা দরকার ছিল। কারণ আমাদের তো যে আপনি ফ্লাড প্রন কান্ট্রি, বা এই সময় অতিবৃষ্টি হবে, কিছুদিন আগে হাওড়ে বন্যা হয়েছে, এগুলো মোটামুটি আমাদের ধারণার মধ্যে ছিল। এবার তো এক্সট্রিম ওয়েদার যাচ্ছে, এটা হওয়ারই কথা। যে সেই ক্ষেত্রে আমাদের সেই প্রস্তুতিগুলো কি যথেষ্ট ছিল? যে এবং আপনি নিজেই বলেছেন যে ম্যাপিং করা থাকলে কোথায় কত লোক আছে সেটা একদম জানা থাকার কথা। এটা তো কোনো জাদুবিদ্যার মতো ব্যাপার না যে জানা যাবে না। সুতরাং শুধু রিলিফ কালচারের উপর আমরা নির্ভর করছি। সবাইকে জানতে হবে তা না, কিন্তু একেবারেই যারা বিপদগ্রস্ত তাদেরকে আনার ইস্যু আছে, যারা সবাই কিন্তু বাড়িঘর থেকে আসতে চায় না, তাদেরকে করে সমর্থন দেওয়া যায়। এই ব্যাপারটার প্রস্তুতির ঘাটতি ছিল কিনা আপনি যদি সরাসরি আনসার করেন। আমি সরাসরি যদি বলি, অবশ্যই প্রস্তুতির ঘাটতি আছে। এখন এই প্রস্তুতি ঘাটতির পিছনে আমি মনে করি সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওই অঞ্চলে, তাদের বিষয় আছে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। আপনি দেখেন রাজনৈতিক দলগুলো এইবার কিন্তু আপনার জনগণের সারাটা কম ত্রাণ নিয়ে, কিন্তু আপনি ইলেকশনের আগে গত আপনার 2024 সালে যে আপনার ফার্স্ট ফ্লাড হলো ফেনীতে, আপনার ত্রাণ উপচায় গেছে মানে তাৎক্ষণিকভাবে। সেটা নিয়ে অবশ্য বিতর্ক আছে একসাথে। সেটা আমি একটু বলি, বন্যা নিয়ে আমাদের ঐতিহাসিকভাবে রাজনীতি, ইভেন আমাদের মুক্তিযুদ্ধ ট্রিগার করেছে 1970 সালে সেই গোর্কি এবং ত্রাণ সংক্রান্ত বিষয়ের জটিলতা নিয়ে। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পিছনে ওই সময় কিন্তু এটা একটা কারণ। আমি বলি বন্যাকে দেখেন, আজকে যদি আমরা জামাতের লিডারকে বলি, উনি কিন্তু ঘুরছেন যে সকল, কিন্তু উনি কিন্তু ত্রাণ বিতরণ করছেন না, উনি কিন্তু বলছেন যে দুর্নীতি এর কারণে।
দেখেন গত ইয়াগুলোতে কিন্তু আলাদা। আমি এটা একটা দলের কথা বলছি, সব দলেরই অ্যাটিটিউড কিন্তু কম আর বেশি এরকম। মানে রাজনীতি, এই মানুষের দুর্ভোগ এবং এই সকল কিছু নিয়ে রাজনীতি আমাদের আবহমান কাল থেকে। এই থেকে যদি আমরা ইনস্টিটিউশনালি বের হয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমাদের যা হওয়ার তাই হতে থাকবে। আমরা দেখব আমাদের গরিব মানুষ, আমাদের সাফারিংস যারা করে, যারা লো ইনকাম গ্রুপ, তারাই সবসময় বেশি মানে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হবে, এর থেকে উত্তর নাই। দেখেন, আমাদের ক্লাইমেট রেজিলিয়েন্ট করে আমাদের মেইন স্ট্রিমিং যে কাজ আছে, সিডিএমপি মানে কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট, তারা কিন্তু একটা প্রজেক্ট 2টা ফেজে চালায় এবং তারা শেষ পর্যন্ত আমাদের মিনিস্ট্রিকে মডার্ন ন্যাশনাল ফ্রেমওয়ার্ক মতো অনেকগুলো ফ্রেমওয়ার্ক দেয়, যেটা ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট তারা এই কাজটা দেখভাল করে। এই যে ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, তারা কিন্তু এই প্রতিটা সেক্টরাল ডিজাস্টার রেসপেক্টিভ উপদ্রুত এলাকায় একটি মেকানিজম এস্টাবলিশ করে দিয়েছে এবং সেই অনুযায়ী যে সম্পদ এবং ট্রেনিং এবং রিসোর্স পার্সনকে আপডেট করে রাখা উচিত, সেটা কিন্তু হচ্ছে না। তার মানে আমাদের সবই আছে, সমন্বয় নাই, আমাদের নেতৃত্ব নাই, আমাদের টাইমলি অ্যাক্ট করি না। এই কারণে আমাদের দুর্ভোগটা বেড়ে যাচ্ছে। দিন শেষে আসলে সে সমন্বয়ের কথাই বারবার আসলে সামনে আসছে। আপনার কাছে আমি প্রশ্নটা একটু রেখে আমি আরেকজন অতিথির কাছে যেতে চাই। সেটি হচ্ছে প্রশ্নটি আপনার কাছে, জি জি, এর সাথে হচ্ছে আমাদের নগর উন্নয়ন, আমাদের আরবান প্ল্যানিং, আরবান এন্ড রুরাল প্ল্যানিং, ডেভেলপমেন্ট প্ল্যান, এটা আমাদের জন্য বাঞ্ছনীয়। তা নাহলে হ্যাপাজার্টলি রোড হচ্ছে, খাল হচ্ছে, বিল্ডিং হচ্ছে, স্থাপনা তৈরি হচ্ছে, তার প্লিন্থ হাইট, তার অবস্টাকল করছে ফ্ল্যাট প্রোন জায়গাগুলিকে। এটা খুবই জরুরি এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি জায়গা আপনার রুরাল এন্ড আরবান ডেভেলপমেন্টের একটা হারমোনি তৈরি করা। আদারওয়াইজ আমাদের সমস্যা আমরা নিজেরাই আরো বেশি জটিল করে ফেলছি। জি, একই সাথে হচ্ছে যে প্রশ্নটি আপনার কাছে রেখে আসতে চাই, সেটি হচ্ছে যে শুধুই তো জলাবদ্ধতা নয়, এর পাশাপাশি যে অর্থনৈতিক এক ধরনের সংকটের মধ্যে বা চাপের মধ্যেও আসলে পড়তে হচ্ছে। কারণ গণমাধ্যমগুলো ভিন্নভাবেও আজকে দেখলাম যে তারা জানাচ্ছে যে যেহেতু জলাবদ্ধতার কারণে এরই মধ্যে বন্দরের বাণিজ্য কিছুটা হলো শিথিল হয়ে গেছে, তারপরে শ্রমিকরা ঠিকমতো কাজে যেতে পারছে না। একই সাথে হচ্ছে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিশেষ করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের এক ধরনের বিশাল বড় লোকসানের মুখে পড়তে হচ্ছে। এবং নিশ্চয়ই আপনি লক্ষ্য করে থাকবেন নিউ মার্কেটের মতো এলাকা যেটি ডুবে গেছে, সেখানে আমরা জানি যে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা আসলে সেখানে ব্যবসা করে থাকেন। এই সকল বিষয়গুলো নিয়ে সামনের দিনগুলোতে ভাববারও নিশ্চয়ই বিষয় আছে। শুধুই জলাবদ্ধতা নিরসনের পাশা রাখলেই হবে না, নিশ্চয়ই অর্থনৈতিক যে ক্ষতির মুখে আমরা পড়তে সামনে না পারি সেটা নিশ্চয়ই ভাববেন। কিভাবে সেটি করবেন পরিকল্পনা আপনার মাধ্যমে হয়তো আমরা সেটা জানবো। আমাদের অতিথি মোহাম্মদ আব্দুর রহমান, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে সমন্বয়হীনতার কথা সবাই সবসময় বলে, সেই জায়গায় প্রথম আঙুলটি আসে আবহাওয়া অফিসের দিকে, যে তারা সঠিক সময়ে সঠিক তথ্যটি জানাতে পারে না। এবং একই সাথে তারা যখন বলে বৃষ্টি হবে, তখন দেখা যায় বৃষ্টি হয় না। তখন যখন আপনারা বলেন যে আজকে আগামী এক সপ্তাহ দেশের কোথাও বৃষ্টি দেখা যাবে না, তখন দেখা যায় অনেক বৃষ্টি হচ্ছে। এই যে এক ধরনের কারিগরি ত্রুটি নিয়ে নানা ধরনের হয়তো বা ট্রোল বা অনেক ধরনের কথা হয়তো আপনাদের শুনতেও হয়, এই জায়গায় নিজেদেরকে আধুনিকায়ন করার যে বিষয়টি, কারণ আমরা অনেক সময় দেখেছি গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের আপনাদের কাছ থেকে তথ্য পাওয়ার পরেও আমরা হচ্ছে ইউএসজির আমরা অপেক্ষা করি, আমরা তাদের আবহাওয়ার এক ধরনের সাইট থেকে তথ্য নিয়ে রিকনফার্ম হতে হয় আমাদেরকে। সে জায়গায় আমরা এখনো কেন পিছিয়ে আছি, এক। আর দ্বিতীয়ত, যখন আপনারা আগে থেকে ঘোষণা দিতে থাকেন যে সামনে ভারী বৃষ্টি হবে, বন্যার মতো একটা পরিস্থিতি হতে পারে, তখন মন্ত্রণালয়ের সাথে বা বিভাগগুলোর সাথে কি আপনাদের যোগাযোগ হয়? তারা কি আপনাদের কথা তখন তারা শোনেন? ধন্যবাদ। আসলে মানুষের ভিতরে একটি কিন্তু ওই বিরূপ আছে, মন্তব্য করে বসে, যেটা আবহাওয়া অফিসের উপরে যেটা বলে তার উল্টোটা হয়ে থাকে আর কি। আসলে মানুষ আমার মনে হয় আবহাওয়ার পূর্বাভাস ঠিক মতো প্রতিদিন দেখেই না দেখেই কিন্তু নিজের মতো করে একটা মন্তব্য করে থাকে আর কি। আসলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু বর্তমানে যে ফোরকাস্টগুলো করে থাকে 70 থেকে 80% ফোরকাস্ট কিন্তু অনেকটা কারেক্ট হয়ে থাকে। কারণ আর বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু এই বর্তমান যে দুর্যোগটা চলছে, এই দুর্যোগ কিন্তু আমরা আগে থেকে বলতেছিলাম আর কি। যেমন 5 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছিল চট্টগ্রাম অঞ্চলে, অর্থাৎ চট্টগ্রাম
কক্সবাজার অঞ্চল সহ এই যে বান্দরবান অঞ্চল, কিন্তু আমরা 4 তারিখ থেকে কিন্তু আমরা হেভি রেনফলের কিন্তু আমরা একটা পূর্বাভাস দিয়েছিলাম, এবং সেই সাথে কিন্তু সাগরে এই সময় কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেই লঘুচাপ কিন্তু নিম্নচাপে রূপ নিয়ে এই বৃষ্টিপাতের ধারাটা অব্যাহত রেখেছে। সেই জন্য কিন্তু আমরা আগে থেকেই বলেছি, আমাদের যে বিভিন্ন, আপনি যে বললেন যে মিনিস্ট্রির সাথে আমাদের আছে কিনা, আমরা কিন্তু পূর্বাভাস প্রতিদিন যে এই পূর্বাভাসগুলো আমরা প্রদান করে থাকি। আমরা প্রথমে কাজে আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোকে আমরা জানাই দিই, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা প্রতিদিন আমরা আপডেট দিয়ে থাকি। সেজন্য আসলে মানে আমরা যেটা আপনি আবার বললেন যে আধুনিকতা আসছে কিনা, আধুনিকতা না থাকলে কিন্তু পূর্বাভাস, আপনি যদি প্রতিদিন আমাদের পূর্বাভাসে দেখে থাকেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন যে পূর্বাভাসের কিন্তু অনেক আধুনিক পূর্বাভাস আমরা অন্যান্য বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে আমরা কিন্তু পূর্বাভাসকে আধুনিক করতে পেরেছি। সেজন্য কিন্তু যেমন এখন আমরা বলতেছি, আজকের পর থেকে কিন্তু আমাদের চট্টগ্রাম বিভাগে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যাবে। এর পরবর্তীতে কিন্তু আমাদের ঢাকা সহ উত্তরের যে অঞ্চলগুলো আছে এবং পূর্বের যে অঞ্চল, উত্তর পূর্বের যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে রংপুর বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে, এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই সময় কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় হয়ে যাচ্ছে উত্তরের অঞ্চলগুলো দিয়ে। সেই জন্য কিন্তু আমরা আগেই বলেছি যে এই বৃষ্টিপাতের প্রবণতা যখন বৃদ্ধি পাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চল এই দিয়ে। বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমরা আসলে গত বলা যায় 5-6 বছর আগে থেকেই আসলে যেটা আলোচনা হচ্ছিল যে জলবায়ু পরিবর্তনের প্রভাবটি ধীরে ধীরে আসলে বোঝা যাবে। হয়তোবা আমরা সেই সময়টার দিকেই আছি যে এই উষ্ণতার কারণেই হচ্ছে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যেসব জায়গায় আগে বৃষ্টি হতো না সেসব জায়গায় এখন বন্যা বৃষ্টি হচ্ছে। আমাদেরও হয়তো তার মধ্য দিয়ে যেতে হচ্ছে। সেই জায়গায় আমরা বারবার বলি বা আমাদেরকে বলা হয় যে গাছ যেন বেশি করে হচ্ছে বৃক্ষরোপণ যেন করা হয়, কিন্তু সেই বৃক্ষরোপণ করতে গিয়ে আমরা যতটা ছাদ বাগানে বৃক্ষরোপণ করতে আগ্রহী, সেখানে সড়কের বড় বড় যেসব বৃক্ষ দিন শেষে আমাদেরকে রক্ষা করে বা উপকূল অঞ্চলে রক্ষা করে, সেগুলো আমরা কেটে ফেলার ক্ষেত্রে অনেকটা বেশি আগ্রহী থাকি। এই যে পার্থক্যটি, এই জায়গায় আসলে কি করবার আছে, একটু যদি আপনার কাছ থেকে আমরা পরামর্শটা শুনি। আসলে যেটা আপনি বললেন, এই সময় কিন্তু আসলে এটা জুলাই মাসে কিন্তু বাংলাদেশ সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়ে থাকে। পর্যন্ত আমাদের ক্লাইমেটোলজিক্যাল যে ডাটা অ্যানালাইসিস করলে দেখা যায় বাংলাদেশের প্রেক্ষিতে এই জুলাই মাসে কিন্তু সবচাইতে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়ে থাকে। সেই হিসেবে কিন্তু জুলাই মাসে এই বৃষ্টিপাতের প্রধান কারণ হলে এই সময় মৌসুমী বায়ু সক্রিয় থাকে বাংলাদেশের উপর, এবং এই সময় কিন্তু মাঝে মাঝে যখন নিম্নচাপ সৃষ্টি হবে, সেই নিম্নচাপ থেকে কিন্তু বাংলাদেশের উপকূল যদি অতিক্রম করে, এর প্রভাবে কিন্তু বৃষ্টির প্রবণতা আরো বৃদ্ধি পেতে থাকে। সেই হিসেবে কিন্তু এই বৃষ্টিপাত হয়েছে। তারপরে আপনি যেটা বললেন গাছপালা বা ক্লাইমেট চেঞ্জ, যেটা ক্লাইমেট তো চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবেশ আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং ছাদ বাগান বা আমাদের ছাদ বাগানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং সেই সাথে আমাদের রাস্তাঘাটে যে গাছপালা, সেই গাছপালা কিন্তু আপনি বলছেন যে আমরা কেটে ফেলছি এবং সেই সাবার করে ফেলছি। আসলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এর জন্য কিন্তু রাস্তাঘাটের এবং নগরায়নের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ফলে বিভিন্ন বনায়ন বনায়ন কর্মসূচি কিন্তু আমাদের অনেকটা কমে গেছে, অর্থাৎ গাছপালা আমাদের সংখ্যা কমে গিয়েছে। এই কমে যাওয়ার পিছনে কিন্তু আমাদের জনসংখ্যা বৃদ্ধিও একটা কাজ করে, এবং সেই সাথে আমরা নগর বা আমাদের গ্রামের রুরাল এরিয়া যখন আমরা ডেভেলপ করতে যাই, তখন কিন্তু আমাদের রাস্তাঘাট তৈরি করতে হচ্ছে, বিভিন্ন বিল্ডিং তৈরি করতে হচ্ছে, ফ্যাক্টরি তৈরি করতে হচ্ছে। এর প্রভাবে কিন্তু অনেক গাছপালা আমরা কেটে ফেলছি। তারপরে ইদানিং কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে কিন্তু অনেকের কিন্তু গাছপালা বনায়নের দিকে কিন্তু অনেকে ঝুঁকছে, এবং আমাদের বৃক্ষরোপণের দিকে কিন্তু আমাদের সেই সংখ্যাটা তো খুবই আসলে কম, কারণ গাছ কেটে বাড়ি হচ্ছে, কিন্তু বাড়ি ভেঙে তো আর গাছ লাগানো সম্ভব হচ্ছে না। তা হচ্ছে না, কিন্তু আমাদের আসলে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যে গাছপালা যাতে আমরা সবাই যে এখানে মানে প্রতি জায়গা আছে সেখানে যাতে আমরা গাছপালা লাগাতে পারি এবং সেই গাছপালা বৃদ্ধি করতে পারি, সেই দিকে আমাদের আগাতে হবে। আপনাকে একটা প্রশ্ন করার ছিল আমার, সেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে আবহাওয়া অধিদপ্তরের 80% পূর্বাভাস সত্য হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা মানুষের কাছে পৌঁছে না। আবহাওয়া অফিসের গুরুত্ব আমরা তখনই দেই যখন একটা ন্যাচারাল ক্যালামিটি হয় বা একটা ঘূর্ণিঝড় হয় বা নিম্নচাপ হয় বা ফ্লাড হয়। এই সিজনটাতে ফ্লাড ফোরকাস্টিং সেন্টারের এই রিপোর্টগুলো আমরা নিয়মিত পড়ি, অন্য সময় হয়তো তত পাতলা দেয় না। সেটা আমরা বলতে আমি মিডিয়ার দিক থেকে বলছি, সরকারের দিক থেকে হয়তো ওরকম অ্যাপ্রোচ থাকে। কিন্তু ধরেন সম্প্রতি হাওড়ে বন্যা হয়েছিল, আমি হাওড় অঞ্চলে গিয়েছিলাম, ওখানকার মানুষ বলেছে তারা আগে থেকে জানতে পারেনি। এই যে
আপনি প্রফেশনাল, একই সাথে আপনার কি মনে হয় না যে আবহাওয়া অধিদপ্তরের আরেকটি দায়িত্ব হচ্ছে যাতে মানুষ বিষয়টা প্রপারলি জানতে পারে, সরকার পলিসি মেকাররা প্রপারলি জানতে পারে এবং মনোযোগ দেয়? এই যে এটার মধ্যে একটা ক্যাম্পেইনের ইস্যু আছে, আপনি ফোরকাস্ট করলেন, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বললেন ইজ লাইকলি টু হ্যাপেন, মে হ্যাপেন, এই যে সম্ভাব্যতার যে বিষয়টি, এটা সাধারণ মানুষ সবসময় বোধগম্য হয় না। সরকারও হয়তো নজর টজর দেয় না সেভাবে, কিন্তু বিশেষ বিশেষ যেসব ঘটনা, ফ্লাড, নিম্নচাপ, গোটা বড় ক্যালামিটি আসতে পারে, সেগুলোর ক্ষেত্রে কি আপনারা বিশেষ কোনো উদ্যোগ নেন পলিসি মেকারদের এবং মিডিয়ারদের নজর কাড়ার জন্য? হ্যাঁ, ধন্যবাদ। আমরা যখন এক্সট্রিম ইভেন্টগুলো যখন হয় তখন কিন্তু আমরা আসলে মানে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং গভর্নমেন্টের যে মিডিয়াগুলো আছে, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, এর মাধ্যমে কিন্তু আমরা প্রচার করার চেষ্টা করি। কিন্তু আসলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু ফিল্ড লেভেল পর্যন্ত বা প্রচার করার সিস্টেম থাকে না। এগুলি কিন্তু আসলে প্রচার করার জন্য প্রচার যন্ত্র আছে, এবং বাংলাদেশে যে ডিপার্টমেন্টগুলো আছে, বিশেষ করে ডিজাস্টার ডিপার্টমেন্ট এবং কৃষি ডিপার্টমেন্টগুলো, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো কিন্তু ওই তাদের প্রচারগুলো চালানোর কথা। সেই হিসাবে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন মিডিয়া, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন যে প্রচার যন্ত্রগুলো আছে, যন্ত্রকে আমরা বলে দিচ্ছি তাদেরকে এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু এগুলো প্রচার করার দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর এবং সংশ্লিষ্ট মিডিয়াগুলোর। এগুলো আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে কতগুলো জিনিস আছে পূর্বাভাসের ব্যাপার না, ফিজিক্যালি দেখে, বিশেষ করে উজানে যখন বৃষ্টি হয় সেই ক্ষেত্রে উজানে যেসব দেশ আছে, বিশেষ করে ভারত, চায়না, এইসব দেশের সাথে আমাদেরকে ওই লেভেলে কোলাবোরেশন আছে যাতে আমরা এই ফোরকাস্টিংগুলো পেতে পারি, সেটা টেকনিক্যাল ফোরকাস্ট হোক বা একদম ফিজিক্যালি দেখে খবরটা আমাদের দেশে দেওয়া হোক। না, ধন্যবাদ। আসলে এখনকার যুগ কিন্তু আসলে এক দেশ আর আবহাওয়া অনেকটি জিনিস কিন্তু একটা বাউন্ডারি মেনে কিন্তু চলে না সে, কিন্তু এক দেশের সাথে আরেক দেশের কিন্তু কোঅর্ডিনেশন আছে এবং তথ্য আদান প্রদানের সিস্টেম কিন্তু রয়েছে। যেমন একটা সিস্টেম, যেমন যদি বঙ্গোপসাগর কোনো একটা ঘূর্ণিঝড় তৈরি হয়, এই সাথে সাথে কিন্তু আমরা আসলে RSMC একটা সংগঠন আছে, সেই সংগঠনের মাধ্যমে কিন্তু আমরা এক দেশ আরেক দেশকে সহযোগিতা করছি। কোন দিকে যেতে পারে, আমার অ্যানালাইসিস কি, তাদের অ্যানালাইসিস কি, এই তথ্যগুলো কিন্তু এক দেশ আরেক দেশকে আমরা আদান প্রদান করে থাকি। যে যুদ্ধ বিরতি আমরা দেখলাম, চুক্তি দেখলাম, আবার হচ্ছে যুদ্ধ শুরুও দেখলাম, এর মাঝে আমরা আজকে দেখছিলাম যে হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করেছে তেহরান। তার মানে হচ্ছে সামনের দিনগুলোতে আবারও অর্থনৈতিক বা জ্বালানি একটা সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব। সমাধান তো বোধহয় হবে না এই বিষয়ের। প্রথমত ইরান আমেরিকার এই যে যুদ্ধ প্রক্রিয়া, এটা যে বন্ধ হয়ে আবার শুরু হলো, এটা অনেকে অবাক হচ্ছেন। মূলত অবাক হওয়ার কিছু নাই, এটাই হওয়ার কথা। কারণ হচ্ছে এই যুদ্ধের উস্কানিদাতার দেশটির নাম হচ্ছে ইসরায়েল, এবং সে বিনা বাক্যে, বিনা অর্জনে যুদ্ধ থেকে সে সরে যাবে, এটা ইসরায়েল সহজে মানবে, সেটা মানার কোনো কারণ নেই। তার খায়েশ ছিল ইরানের রেজিম চেঞ্জ করে ফেলা, তার খায়েশ ছিল ইরান ধ্বংস করে ফেলা, সেটা কোনো কিছু ঘটেনি। বরং উল্টা ইরান এখানে আপার হ্যান্ড পেয়েছে ট্রাম্পের সাথে চুক্তির সময়। সুতরাং এইটা, এবং যেহেতু আমেরিকার পলিটিক্সের একটা বড় জিনিস, বড় অনেকগুলো ইস্যু নিয়ন্ত্রণ, টাকা পয়সা, মিডিয়া, সায়েন্স, অনেক কিছু নিয়ন্ত্রণ করে ইসরায়েলিরা, মানে ইহুদি কমিউনিটি। ফলে এখানে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের দিকে উস্কানি দেবে, সেটা অনিবার্য ছিল। অন দ্য আদার হ্যান্ড ইরানও নানাভাবে ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি রিজনে শক্তি সঞ্চয় করে ফেলেছে। একটা ঘটনা দেখেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যে জানাজা হলো, পৃথিবীকে মেসেজ দিয়েছে যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জানাজা এটা হলো, মানে ফিনারেল প্রসেশন। এবং শুধু ইরানে না, কারবালাতে হয়েছে, ইরাকে যেটা অবস্থিত। ফলে এখানে ইরানও কিন্তু যথেষ্ট মানে নৈতিক শক্তি সঞ্চয় করেছে। এখন ইরান এখানে টার্ম ডিক্টেট করে। ফলে ডোনাল্ড ট্রাম্পের সামনে মিড টার্ম ইলেকশন আছে আমেরিকাতে। এইখানে আলোচনা হয়েছে যে ট্রাম্প এই শান্তি চুক্তিতে এক ধরনের পরাজয় হয়েছে, ইরানের জয় হয়েছে। এই যে আলোচনা, এতে তো সে ভয় পেয়ে গেছে, তার ভোটাররা তার পার্টির বিপক্ষে ভোট দেখে না। এই সুযোগটা ইসরায়েল নিয়েছে, এবং তার যেহেতু খায়েশ মেটেনি, তার যেহেতু অর্জন হয়নি, সে এই যুদ্ধের উস্কানি দিতে থাকবে। এর পরিণতি হিসেবে, এবং ইরান অস্ত্রটা ইরান পেয়ে গেছে যে কি করতে হবে। আমেরিকার যেখানে ঘাঁটি আছে, যেখানে মিত্র আছে, সে তারা আমেরিকাকে কাছে পাচ্ছে না, তাদেরকে অ্যাটাক করা। সুতরাং এখানে অনিবার্য শিকার হবে এই বিশ্ব অর্থনীতি তো বটেই, আমাদের কিন্তু বিপদটা আরো বেশি, যেহেতু মিডল ইস্টে আমাদের ভাই বোনরা অনেকে চাকরি বাকরি করেন, ওখানে রেমিটেন্সের একটা বড় সোর্স হচ্ছে মিডল ইস্ট। সেখানে সেই জন্য আমাদের জন্য মানে বিপদটা আরো বেশি। নিশ্চয়ই আছেন আপনি আমাদের সাথে আলোচনায়। আমাদের সাথে আরেকজন অতিথি দর্শক যুক্ত হয়েছেন, অধ্যাপক আনিসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ধন্যবাদ জনাব আনিসুর রহমান, আপনি যুক্ত হয়েছেন। এরই মধ্যে ইরান 4টি আরব দেশে পাল্টা হামলা চালিয়েছে, যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতিবাদ স্বরূপ। অর্থাৎ আবারও আমাদের অতিথিও বলছিলেন যে ইরান তো আর মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে পাচ্ছে না, সে হচ্ছে তার যে মিত্র দেশগুলো আছে, তার কাছাকাছি যে ঘাঁটিগুলো আছে, সেখানে হচ্ছে তারা এই শক্তি যে প্রয়োগ করার চেষ্টা করছে।
এই জিনিস যদি চলতে থাকে তাহলে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো কি আগের মতো চুপ করে থাকবে, নাকি তারাও কোনো একটা পক্ষ নিয়ে নেবে? এগুলো এমনিতেই একটা পক্ষপাতিত্বমূলক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছে, এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে আপনার ইউএস ওয়ার্ডারটা এস্টাবলিশ করা আছে। ইউএস যে থার্ড স্টেজে যে ওয়ার্ডটা তারা ডিক্লার করেছে, এবং আজকে আপনি জানবেন যে মোর দেন 300 অ্যাটাক তারা করেছে ইরানে। এটার পাওয়ার স্ট্রাকচারটা এরকম, ইউএস ইন্টারন্যাশনাল ওয়ার্ডার সিস্টেম কনস্ট্রাকশন যেটা ইউএসএ আছে, সেটাকে ইউএসএ ধরে রাখতে চায়, যে তাদের যে সুপ্রিমেসি এবং তাদের যে মিলিটারি পাওয়ারটা, গ্রেট পাওয়ার যে কন্টেস্ট, সেটাকে তারা এস্টাবলিশ করার জন্য মানে থার্ড স্টেজের একটা অ্যাটাক তারা করলেন। আরেকদিকে দেখবেন যে আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রত্যেকটা রাষ্ট্র, এবং এখানে গালফ স্টেট বলুন বা ওয়েস্ট এশিয়ান যে স্টেটগুলো আছে, প্রত্যেকটা স্টেটে আপনার ইউএস এর মিলিটারি বেসমেন্ট গুলো আছে। তার মানে হলো মিলিটারি বেসমেন্ট দেওয়া মানে হচ্ছে এই রাষ্ট্রগুলো প্রো ইউএস অর প্রো ইসরায়েল কান্ট্রি, এবং সেখানে একটা নতুন করে বলয় তারা তৈরি করেছে আরব রাষ্ট্রগুলোর মধ্যে। এখানে আরব এবং অনারব দ্বন্দ্ব, পার্সিয়ান সিভিলাইজেশনটা একটু ডিফারেন্ট, বাট এখানে ইরান যে ধরনের প্রোটেকশনটা করেছিল গত যুদ্ধে, মানে শান্তি চুক্তি প্রসেসের আগে যে যুদ্ধটা হলো, এই যুদ্ধে ইরান কিন্তু তার সমরাস্ত্র প্রদর্শন করেছে। এখন আজকে ইরান যেটা করেছে, 4-5টি পার্সিয়ান গালফ স্টেটগুলোতে তারা অ্যাটাক করেছে। অ্যাটাকগুলো হয়েছে বেসিক্যালি মিলিটারি বেসমেন্ট অফ ইউএসএ মিলিটারি বেসমেন্টগুলোতে, এবং এটার মধ্য দিয়ে ইরান আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে। বাট ইরান এই অ্যাটাকগুলোতে কিভাবে প্রোটেকশন করবে, অন্যদিকে প্রোটেকশন করে ইরানের এই যুদ্ধটা কিন্তু আপনার অফেন্সিভ ওয়ার না, এটা একটা ডিফেন্সিভ ওয়ার। এখানে ইরান যুদ্ধের মধ্যে পার্টিসিপেটরি অ্যাক্টর ইন দ্যাট কেস, যে ইউএস অ্যাটাককে প্রোটেকশন করার জন্য ইরান কিন্তু যুদ্ধের মধ্যে আছে। ইরান কিন্তু যুদ্ধ অংশগ্রহণ করার জন্য নিজে মানে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যুদ্ধ করছে না। সুতরাং ইরানের জন্য এই মার্কিন অ্যাটাকগুলো প্রোটেকশন করা, ইট ইজ ভেরি টাফ ফর এ স্মল স্টেট ইন টার্মস অফ মিলিটারি কন্ডিশন। বাট ইরান লাস্ট ওয়ার্ডে যে ধরনের স্ট্র্যাটেজি করেছিল, সেই স্ট্র্যাটেজি ইরান বলবৎ রাখবে নাকি অন্যদিকে যাবে, এগুলো যুদ্ধের মধ্যে অনেকগুলো ক্যালকুলেশন থাকবে, এবং সেইখানে রাশিয়া এবং চায়নার কি ধরনের ভূমিকা হবে, সেই ভূমিকার উপর ডিপেন্ড করবে যে এই যুদ্ধটা কোন দিকে যাচ্ছে বা এর যুদ্ধটার সাস্টেনেবিলিটি কতটুকু। কারণ হলো আপনারা জানবেন, অল্প 2-3 দিন আগে টার্কিতে নেটোর সম্মেলন হয়েছে। বেসিক্যালি এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভালো করবে না যদি না নেটো মার্কিন যুক্তরাষ্ট্রকে অতপ্রতভাবে সহযোগিতা না করে। এখন দেখুন, আমরা যে সেকেন্ড স্টেজ অফ ওয়ারের মধ্যে দেখেছি ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানির মতো শক্তিত রাষ্ট্রগুলো, যারা এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির মানে অনুষঙ্গ ছিল, তারা কিন্তু এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেনি। এখন দেখার বিষয় হচ্ছে যে এই অ্যাটাকের মধ্যে ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো অংশগ্রহণ করবে কিনা, আর যদি অংশগ্রহণ করে সেক্ষেত্রে যুদ্ধের ইন্টেন্সিটি হবে ডিফারেন্ট। আবার যদি ইরানের পক্ষে আপনার টার্কি, তারপরে চীন এবং রাশিয়া যদি অংশগ্রহণ করে, তাহলে সেই যুদ্ধের ব্যাপ্তিটা বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা হবে ডিফারেন্ট। আচ্ছা, সেই জায়গায় আমরা যখন আবার দেখি যে হরমুজ প্রণালী যখন বন্ধ হয়ে যায়, মানে যুদ্ধের তো এখন আনাদিক সামনে আসছে, সেটা তো আমরা হয়তো নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমাদের মতো দেশে যে বিষয়টি প্রভাব পড়ে সেটা হচ্ছে জ্বালানি সংকট। যদি সামনের দিনগুলোতে আবারও আমরা যে কিছুদিন আগে এই সংকটে পড়েছিলাম, এখন যদি আবারও পড়তে হয়, যেহেতু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান, এবং একই সাথে এই মধ্যপ্রাচ্যে আমাদের অনেক শ্রমিক যারা রয়েছেন তারা সেখানে থাকেন এবং রেমিটেন্সের একটি বিষয় থাকে, আমাদের জন্য আসলে সামনের ভবিষ্যৎটা আসলে কি দেখছেন আপনি? দেখুন, আমাদের মতো তৃতীয় বিশ্বের কান্ট্রিগুলো, অর্থাৎ যাদের প্রোডাক্টিভিটি উৎপাদন নাই, আমরা ডিপেন্ডেন্ট অন ফরেন রেমিটেন্স, ডিপেন্ডেন্ট অন ফরেন মিনারেল রিসোর্সেস, এই আমাদের মতো কান্ট্রিগুলোর জন্য খুবই বিপদ। এবং আপনি জানবেন যে হরমুজ প্রণালীটা এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশনে, সারা ওয়ার্ল্ডের 30% আপনার হচ্ছে যে তেল রপ্তানি হয় এই প্রণালীর মাধ্যমে, মাত্র 20-30% তেল রপ্তানি হয় এই হরমুজ প্রণালীর মাধ্যমে। এবং হরমুজ প্রণালীর যে স্ট্রেটটা আছে, আপনি দেখবেন একদিকে ওমান আর এদিকে ইরানের এই সীমান্তকে ক্রস করে আসতে হয়। সুতরাং ইরান এটাকে যদি বন্ধ করে দেয়, ইন দ্য টাইম ইট উইল ক্রিয়েট গ্রেট ক্রাইসিস ইন দ্য ফুয়েল
রিসোর্সেস ইন বাংলাদেশ। এটা বড় ধরনের ক্রাইসিস তৈরি করবে। অন্যদিকে বাংলাদেশের আরেকটা বড় সংকট হলো, দেখুন অনেক শ্রমিকরা আমাদের ভাইয়েরা কিন্তু মধ্যপ্রাচ্যের অনেকগুলো কান্ট্রিতে আছে, এবং সবচেয়ে বড় শ্রমবাজার যদি আমরা বলি, সেখানে কুয়েত আছে, সংযুক্ত আরব আমিরাত আছে, তারপরে আপনার জর্ডান আছে, তারপরে হলো যে আপনার ওমান আছে, সৌদি আরব আছে। এই রাষ্ট্রগুলোতে যখন অ্যাটাক হবে, ইরানিয়ান মিসাইল পড়বে, তখন কিন্তু এই রাষ্ট্রের মানুষগুলোর জন্য নিরাপদ না, অর্থাৎ শ্রমবাজারটা ধ্বংসের মুখে পড়বে। এবং আপনি জানবেন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো কিন্তু একেবারে মেটেরিয়ালিস্ট সোসাইটির মতো, এদের নিজস্ব কোনো আপনার নাই, ওয়েপন সিস্টেম নাই, নিজস্ব কোনো সিকিউরিটি নাই। দে আর ডিপেন্ডেন্ট অন ইউএস অ্যান্ড ইসরায়েল প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। সুতরাং তাদের শুধুমাত্র আছে অর্থনীতি এবং তেল সম্পদ। এই তেল সম্পদ এবং অর্থনীতি ওদের জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য না। এখন আনফরচুনেটলি আমাদের বৃহত্তর একটা বাজার যেহেতু মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে আছে, সেক্ষেত্রে আমাদের রিমিটেন্স, আমাদের অর্থনীতির একজনের উপর চাপ আসবে। আবার আমরা লাস্টে দেখেছি, লাস্ট ওয়ারটাতে বাংলাদেশের যে ধরনের তেলের সংকটটা হলো, এই তেলের সংকটটা বাংলাদেশ কাটিয়ে উঠেছে, কিন্তু যদি একটা লং টার্ম যুদ্ধের দিকে যায়, তাহলে বাংলাদেশে আবার এই ধরনের একটা সংকটের মধ্যে পড়বে। আমরা আসলে এই সংকট কিভাবে কি করব, আমরা মোকাবেলাটা করব কিভাবে? কারণ একটা ছোট করে অভিজ্ঞতা আমাদের হয়েছে কিছুদিন আগে, তখনই বারবারে বলা হচ্ছিল বিকল্প ব্যবস্থা, বিকল্প কোনো পথ, এবং একই সাথে এই প্রবাসী শ্রমিকরা যদি ফিরে এসছেন, অনেকেই আমরা দেখেছি, যদি এই সংখ্যাটি সামনে বাড়ে তাহলে তাদেরকে অন্য দেশে যাবার ক্ষেত্রে সরকারের পরিকল্পনার কথা বারবার বলা হচ্ছে। সেই জায়গায় আমরা আসলে কি ধরনের পরিকল্পনা নিয়ে রাখতে পারি বলে আপনার কাছে? এই সংকট যদি দীর্ঘায়িত হয়, ধরেন মধ্যপ্রাচ্য থেকে আমাদের শ্রমিকরা যদি চলে আসে, আপনি ইমিডিয়েটলি তো অন্য কোনো দেশে পাঠাতে পারছেন না। অন্যতম কারণ হচ্ছে এই যুদ্ধের মানে অভিজ্ঞতা যেটা, সেটা তো অন্য দেশের উপরে পড়বে। এবং তেলের বিকল্প সোর্স কিন্তু দ্রুত বের করা সম্ভব না। আপনি কি ভেনেজুয়েলা থেকে আনবেন? ভেনেজুয়েলা থেকে সম্ভব না। আপনি মধ্যপ্রাচ্যেরই আবার যদি বাব আল মান্দেব, ওই যে সাউদার্ন পোর্শন হয়ে যদি আপনি আনতে চান, সেটাও তো বড় আয়োজনের ব্যবসা। সুতরাং এখানে বাংলাদেশের যে সোর্সগুলো থেকে আনে, স্পেশালি সৌদি আরবিয়া, কুয়েত, এইখান থেকে ওই হরমুজ প্রণালীতে আপনাকে আসতেই হবে, সেখানে আমাদের এফেক্ট আছে। আবার ধরেন রাসায়ন তেল আমরা চট করে আনতে হলে আমাকে অনেক দূর ঘুরে আনতে হবে, এবং এটাকে ওভারনাইট আনা যায় না। সুতরাং এইটা আমাদের চিন্তা ভাবনা করা যেতে পারে, কিন্তু আমরা ক্যান পায়াসলি হোপ দ্যাট ওয়ার উইল নট প্রলং, যাতে আমরা মানে ক্ষতিগ্রস্ত না হই। আর এখন এটা তো আমাদের উপর ডিপেন্ড করছে না। যদি আমেরিকা ইরানের উপর অ্যাটাক করতে থাকে আর যুদ্ধ চলতে থাকে, সেটা একেবারে আমাদের উপর ডিপেন্ড করছে না। বাংলাদেশ বড় জোর যেটা করতে পারে, আন্তর্জাতিক যেসব শক্তি নেগোসিয়েশন প্রসেসে আছে তাদেরকে বলতে পারে, তাদের সাথে, সেটাও খুব কার্যকরী হবে সেটা না। কিন্তু আমার মনে হয় আমাদের দুটো জিনিস ভাবা দরকার। অফকোর্স বিকল্প সোর্স যেগুলো ম্যান পাওয়ারের হোক, তেলের হোক, ভাবা দরকার। প্লাস আপনাকে ডোমেস্টিক ইকোনমিটা সাস্টেনেবিলিটি বাড়ানো দরকার। আপনি উনি প্রোডাক্টিভিটির কথা বলেছেন। আমাদের তো এই ছোট মানে জিওগ্রাফিক্যালি ছোট দেশগুলো, আমাদের তো খাদ্যদ্রব্য উৎপাদন হচ্ছে, আমাদের প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি বাড়ানোর স্কোপ এর মধ্যেই আছে। এর মধ্যেই মানে কর্ম সৃষ্টির সুযোগ এর মধ্যেই আছে। শুধু সব বিদেশে পাঠিয়ে দেওয়ার সমাধান হবে সেটা সম্ভব না। দেশেই তো অনেকে কাজ করে খাচ্ছেন, চাকরি করছেন, শিল্প উৎপাদন হচ্ছে, কিছু বাড়ছে। ফলে এই জায়গাটা আর একটু ফোকাস করার সুযোগ আছে। অন্তত কিছু সময়ের জন্য হলে যাতে রিলিফটা পায় আমাদের মানুষ, সেই সময়ের জন্য এই কন্টিনজেন্সি প্ল্যানিংটা থাকা দরকার। লং টার্মে আমাদের ভাবা দরকার যে আমাদের ম্যান পাওয়ারের যে এক্সপোর্টের যে সোর্সেসগুলো, মিডল ইস্ট, সাউথ ইস্ট এশিয়া, এর বাইরেও ধরেন কান্ট্রিজ লাইক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, জার্মানি, ইটালি টু সাম এক্সটেন্ট, ইভেন ল্যাটিন আমেরিকা, আফ্রিকাতে কৃষিকাজ করা সম্ভব, আর ল্যাটিন আমেরিকাতে ব্যবসা বাণিজ্যের কিছু সুযোগ আছে, সেগুলো আমরা ভালো করে কিন্তু এখনো এক্সপ্লোর করতে পারছি না। এগুলো আমাদের ভাবনার সবাই এসে গেছে। নিশ্চয়ই। আর যুদ্ধবিরতির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় আনিসুর রহমান? সেটি হচ্ছে যে আমরা এর আগে যখন দেখেছিলাম যে পাকিস্তান এবং তুরস্ক বেশ উদ্যোগ নিয়েছিল সমঝোতার, আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইরানের প্রতিনিধিরাও সেখানে অংশ নিয়েছিলেন। এবার কি আসলে সেরকম উদ্যোগ কি নেওয়ার আপনার কাছে কি মনে হয় খুব একটা কার্যকর অবস্থা কি হবে? কারণ কোনো উদ্যোগ হোক, যুদ্ধবিরতি হোক, সমঝোতা চুক্তি, আমরা যে নামেই তারা বলুক না কেন, কোনোটাই তো আসলে কেউ মানছে না শেষ পর্যন্ত।
আসছিলাম যে মধ্যপ্রাচ্যের রাজনীতির সাথে পাকিস্তানের সম্পর্কটা কেমন, পাকিস্তান এখানে যুদ্ধবিরতি নেগোশিয়েটর কান্ট্রি হিসেবে কতটুকু ভাইটাল রোল প্লে করতে পারবে, দ্যাট ওয়াজ এ বিগ কোশ্চেন বিকজ অফ পাকিস্তানের ইকোনমি বলুন বা পাকিস্তানের সমরাস্ত্র শুধুমাত্র পারমাণবিক অস্ত্র, এবং পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা চুক্তি হয়েছিল, সামরিক চুক্তি, বাট মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে ইভেন ইরানের সাথে যে পাকিস্তানের একটা খুব ভেরি গুড রিলেশন আছে সেরকম বলা যাবে না। পাশাপাশি পাকিস্তানের এমন একটি শক্তি নয় যে শক্তিটা আপনার হলো যে একটা মিডিয়েটিং রোল প্লে করে ইউএস কে বা ইরানকে মানে আপনার একটা অক্ষমতার জায়গায় নিয়ে আসবে, যেটা পারে চায়না, যেটা পারে রাশিয়া, যেটা পারে ইংল্যান্ড, যেটা পারে আপনার জার্মানি। এই সমস্ত কান্ট্রিগুলো যদি নেগোশিয়েটিং ভূমিকার মধ্যে আসতো ইন দ্য টাইম, কিন্তু নেগোসিয়েশনটা হতো। এখন দেখুন বা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইলেকশন আছে, সেই ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের একটা সম্ভাবনা আছে, এবং সেইখানে গ্রেট পাওয়ার সুপ্রিমেসিকে সে এক্সপোজ করতে চাবে, এবং যদি এই যুদ্ধের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং সেকেন্ড স্টেজ যুদ্ধের মতো যদি এই যুদ্ধের মধ্যে আবার ব্যাকফুটে আসে ইন দ্য টাইম, তার কিন্তু জনমতটাও আপনার হলো যে ধসে নেমে আসবে। এবং এই ক্ষেত্রে যুদ্ধটা আসলে কতটুকু সাস্টেইন হয়, এবং এই যুদ্ধটা যদি ইরান গতবারের মতো সক্ষমতা দিয়ে আপনার যুদ্ধের মধ্যে একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে আসতে পারে ইন দ্য টাইম, যুদ্ধটা কিন্তু সমাপ্তির দিকে যাবে এবং আমেরিকা নিজেই আপনার নেগোসিয়েশন প্রসেসের মধ্যে আসবে। আসলে দেখুন, এই আমেরিকা আসলে যখন চাচ্ছে তখনই যুদ্ধ করছে, যখন চাচ্ছে তখনই সে শান্তি চুক্তি, ডোনাল্ড ট্রাম্পের মতো একটা উন্মাদ পাগল প্রেসিডেন্ট আমেরিকাতে আছে। কিন্তু এই উন্মাদ পাগল প্রেসিডেন্টই সারা দুনিয়াকে এক ধরনের অস্থিরতা এবং সংকটের মধ্যে ফেলে দিয়েছে তার এই সিদ্ধান্তহীনতার কারণে। এবং কাইসার, সেটি হচ্ছে আজকে আর্জেন্টিনার যেহেতু খেলা ছিল আমরা জানি, এবং এখন অবশ্য গতকাল বলতে হবে, দুঃখিত, সেই হিসেব করে মেসির সাথে হচ্ছে রেফারির বেশ তর্ক বিতর্ক হলো, যেটি নিয়ে খেলার বাইরের খবর। আসলে একটু আমাদেরকে বলবেন এই বিষয়টি কিভাবে আপনি দেখছেন? এটা আমার কাছে মনে হচ্ছে না যেটা বাড়তি কোনো উত্তেজনা যোগাচ্ছে এটা, কারণ মাঠের ম্যাচে চলাকালীন সময় নিজের যে কিছু বিষয় থাকে সেটা কিন্তু একটু জোর করে হয়তো রেফারির কাছ থেকে একটা ফাউল আদায় করা অথবা একটা ফ্রি কিক আদায় করার একটা বিষয় থাকে, সেখানে হয়তো মেসি সেই চেষ্টাটুকু করেছিলেন এবং রেফারি তখন তাকে মানে জানিয়ে দিয়েছিলেন যে আমার সাথে মানে বিহেভ ইয়োরসেলফ, জাস্ট এই কথাটা আমরা যেটা দেখেছি যে যেভাবে এসেছে যে রেসপেক্ট করে আমাকে কথা বলবে, তখন মেসিও বলেছেন যে হ্যাঁ আমাকেও রেসপেক্ট করে কথা বলবে। এটা আমার মনে হয় যে বাড়তি কোনো বিষয় না, এটা সাধারণত হয়েই থাকে। এটা যেটা তারকা খেলোয়াড়রা সাধারণত নিজেদের পক্ষে কোনো সিদ্ধান্ত যেন যায় সে কারণে একটু বাড়তি চাপ হয়তো তৈরি করে থাকেন রেফারিদের উপর, এবং রেফারিরাও জানেন যে এই ধরনের একটা চাপ আসতে থাকে এবং সেই চাপটা কিভাবে মোকাবেলা করতে হবে। দে নো ইজ বেটার দেন এনিওয়ান। সো আমার কাছে মনে হচ্ছে যে রেফারিং এখন পর্যন্ত এই বিশ্বকাপে যা হয়েছে, অনেকে হয়তো এই যে বিশ্বকাপের আগে যে কিছু ফুটবলের নিয়ম কানুন কিছুটা বদল হয়েছে, ফাউলের বিষয় নিয়ম কানুন বদল হয়েছে, এবং ভিএআর যেটা নতুন চালু হয়েছে আপনার এই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যে বিষয়টা, সেটার কারণে হয়তো যে কিছু নিয়ম কানুনে কিছুটা বদল এসেছে সেটা সম্পর্কে অনেকে জানেন না বলে হয়তো তারা মনে করছেন যে রেফারি বোধহয় পক্ষপাতমূলক কোনো আচরণ করছেন, বাঁশি বাজাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে সেরকম ভাবে কোনো কিছু মনে হয়নি, বরঞ্চ আমি মনে করি যে প্রযুক্তির সহায়তা নিয়ে আপনি যদি কোনো ভুল সিদ্ধান্ত হয়ে থাকে সেই সিদ্ধান্তকে যদি আপনি রেকটিফাই করার সিস্টেম আপনার কাছে থাকে তাহলে ইটস ভেরি গুড, এবং সেটাই রেফারি করছেন। যেমন গতকালকে তিনি একজনকে হলুদ কার্ড দিয়েছিলেন এবং পরে দেখা গেল যে তিনি যাকে হলুদ কার্ড দিয়েছেন আসলে তিনি সেই হলুদ কার্ড পাওয়ার মানে তিনি সেই হলুদ কার্ড পান না, বরঞ্চ তিনি যেন হলুদ কার্ড পান সে কারণে আরেকজন ভান করেছেন, সিমুলেশন করেছেন, অর্থাৎ তিনি ইচ্ছাকৃত ভাবে পড়ে গিয়ে তাকে হলুদ কার্ড তার প্রতিপক্ষের কাছ থেকে আদায় করে নিয়েছিলেন। এটার ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে সেটা হলো যে আপনি কোনো ধরনের কোনো ভান যদি করেন বা কোনো অভিনয় করেন বা কোনো ধরনের একটা অভিনয় করে যদি পড়ে গিয়ে ফাউল আদায় করার চেষ্টা করেন তখন সেখানে একটা হলুদ কার্ড আপনি প্রাপ্য হবেন, এবং যাকে হলুদ কার্ডটা দেওয়া হয়েছিল তিনি এর আগে আরেকটা হলুদ কার্ড পেয়েছিলেন বলে তাকে লাল কার্ড তিনি পেয়েছেন। আর এর আগেও যেটা হয়েছে যে আর্জেন্টিনার একটা গোল, আর্জেন্টিনার জালে একটা গোল গিয়েছিল কিন্তু সেই গোলটা পরে বাতিল হয়েছিল, সেটাও ফাউলের কারণে হয়েছিল, এবং আর্জেন্টিনার যে গোলটা দিয়েছিল সেই গোলটা বহাল রয়েছিল, সেটাও কিন্তু আপনার নিয়মের মধ্যেই পড়ে হয়েছিল সবকিছু। আর আমরা আসলে আমার মনে হয় যে এই ম্যাচ চলাকালে এই ধরনের ঘটনা কিছুটা ঘটে থাকে, এবং তারপরে যারা তারকা থাকেন যারা খেলেন বা রেফারি যারা থাকেন তারাও আমার মনে হয় না যে ম্যাচের শেষে এই বিষয়টা নিয়ে তেমন কোনো মাথা ঘামান।
এবং ম্যাচ শেষ, অতএব ওই উত্তেজনা সেখানেই শেষ, পরের ম্যাচের জন্য তারা হয়তো সেভাবে প্রস্তুতি নিয়ে থাকেন। আর আপনি যেভাবে বলছিলেন যে অল ইম্পর্টেন্ট ম্যাচ এখন চলে আসছে বিশ্বকাপে, মাত্র সব মিলিয়ে 4টা ম্যাচ বাকি রয়েছে, 2টো সেমিফাইনাল, একটা ফাইনাল এবং একটা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। এখন চারটি দলই সেমিফাইনালে খেলছে, সেই 4টি দলই কিন্তু খুবই কন্টেন্ডার ছিল, বিশ্বকাপের কন্টেন্ডার। এবং আপনি জেনে অবাক হবেন যে 4টি দল এখন এই বিশ্বকাপে খেলছে, সেমিফাইনালে খেলছে, সেই 4টি দলের র্যাঙ্কিং কিন্তু 1, 2, 3, 4, অর্থাৎ 1, 2, 3, 4 যারা র্যাঙ্কিং এ রয়েছে ফিফা র্যাঙ্কিং এ, তারাই কিন্তু এখন আপনার 1, 2, 3, 4 এই মানে শেষ 4টি দল হিসেবে টিকে গিয়েছে এখানে। এটাই প্রমাণ করছে যে তারা এই বিশ্বকাপে যে খেলতে এসেছে বা এই পর্যায়ে যে রয়েছে, তারা তাদের যোগ্যতা অনুযায়ী খেলতে এসেছে এখন পর্যন্ত। জি হ্যাঁ, জি এই বিষয়ে আপনি তো টেকনিক্যালি সাউন্ড এই বিষয়ে কাজ করেন বলে আপনি জাজমেন্টে বা কনক্লুশনে পৌঁছলেন যে নিয়মের মধ্যে হয়েছে। কিন্তু ধরেন মিশর আর্জেন্টিনা ম্যাচ বা অন্য কয়েকটা ম্যাচের ক্ষেত্রে, সেনেগালের ম্যাচে ফর এক্সাম্পল, তাদের বিশেষ করে যে একটু দুর্বল দল বা দুর্বল রাষ্ট্র, গরিব রাষ্ট্র তুলনামূলকভাবে কম উন্নত রাষ্ট্র, তাদের মধ্যে একটা ব্যাপক অনুভূতি তৈরি হয়েছে যে তারা এক ধরনের অন্যায় শিকার হয়েছে। এই যে এক ধরনের ফিফার ক্ষেত্রে আমি বলবো ইটস এ পিয়ার ডিজাস্টার, মানুষ কিন্তু সংক্ষুব্ধ হয়েছে, সেটার কিভাবে বিশ্লেষণ করেন আপনি? না, আমার মনে হয় যে এখানে রেফারি যখন সিদ্ধান্ত নেন, তখন সেখানে কে গরিব রাষ্ট্র, কে আফ্রিকান রাষ্ট্র, কে মুসলিম রাষ্ট্র আর কে নন মুসলিম রাষ্ট্র, সেটা তাদের বিবেচনায় থাকে না। তারা তখন শুধুমাত্র সেটা ফুটবলের নিয়মের মধ্যে পড়ছে কিনা, এবং সেটা যদি পড়ে থাকে তাহলে সেটা যে কারো বিরুদ্ধে কিন্তু তারা সেই বাঁশিটা বাজিয়ে থাকেন। বাট প্রবলেমটা হলো আমাদের এখানে যে আপনি যখনই সিদ্ধান্ত আপনার পক্ষে যাবে না, আপনি যে দলকে সাপোর্ট করছেন সেই দলের পক্ষে যদি না যায়, তখন মনে হবে যে রেফারি বোধহয় পক্ষপাতমূলক আচরণ করছেন, অথবা আর্জেন্টিনা বোধহয় রেফারিকে বা ফিফাকে আর্থিকভাটা ঘুষ দিয়ে ফেলেছে এবং এই কারণে এই সিদ্ধান্তটুকু তাদের পক্ষে আসছে, অথবা ফিফা আর্জেন্টিনাকে বাড়তি সুযোগ সুবিধা দিচ্ছে। দেখুন, এই ধরনের অভিযোগ ওঠাটা আমি মনে করি না যে অন্যায় কোনো কিছু। কারণটা হলো যে একজনের মতামত যে সবাই একই মতে যে সবাই আপনার একমত হবেন সব বিষয়ে, তা কিন্তু না। বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতেই পারে, এবং এই বিষয়টা যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে তাও কিন্তু না। এটা কিন্তু প্রেস কনফারেন্সে আর্জেন্টিনার কোচকে শুনতে হয়েছে, গতকালকে আর্জেন্টিনার আরেকজন খেলোয়াড়কেও শুনতে হয়েছিল, এবং তারা এইভাবে আমি ঠিক যেরকম ভাবে জবাবটুকু দিচ্ছি তারা ঠিক সেইরকম ভাবে সেটা বলেছেন যে তাদের কাজটুকু হলো খেলা, এবং মাঠের সেই খেলাটুকু ছাড়া তারা অন্য কোনো চিন্তা করছেন না। এবং এই খেলা নিয়ে বা রেফারির কোনো সিদ্ধান্ত নিয়ে কেউ যদি অন্যভাবে ভিন্ন মত প্রকাশ করে, তাহলে সেই মত দেওয়ার অধিকারটুকু তার রয়েছে, সেটা তো তারা চেঞ্জ করতে পারেন না। তবে আমি যতদূর দেখেছি বা যা দেখেছি এখন পর্যন্ত, আমার কাছে মনে হয়নি যে কোনো একটা দলকে বা কোনো একটা আপনার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দল, অথবা আপনার আফ্রিকান নেশন অথবা অন্য কোনো দেশ রয়েছে যারা আপনি র্যাঙ্কিং এ পিছিয়ে রয়েছে, তাদের বিরুদ্ধে রেফারি খুব পক্ষপাতমূলক ভাবে বাঁশি বাজাচ্ছেন। সেটা এই প্রযুক্তির যুগে সেটা হওয়াটা কোনো মতেই সম্ভব না। বিষয়টা হলো যে আমরা নিয়ম কানুনগুলো, ফিফা যে আপনি এই বিশ্বকাপ চলাকালীন সময় ভিআর এর যে কিছু নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনগুলোর মধ্যে যে নতুন কিছু নিয়ম প্রচলন করেছে, সেই নিয়ম সম্পর্কে সম্যক অনেকের ধারণা নেই বলেই তারা রেফারির যে কোনো সিদ্ধান্তটাকে হয়তো সাদা চোখে একটু নিজের মতো করে দেখছেন বলেই এই ধরনের কথাবার্তা উঠছে। আমি যদি ভুল না বলে থাকি, ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন, এগুলো কি ন্যায়সঙ্গত? রাইট। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আপনি একেবারে পারফেক্ট একটা যুক্তি দিয়েছেন। সেটা ধরেন আপনি ডোনাল্ড ট্রাম্প যে কাজটুকু করেছেন, সেটাও আমি মনে করি যে সেটা রেফারিদের বিষয় না, সেটা ফিফার যে দুর্বলতা রয়েছে, প্রশাসনিক দুর্বলতা রয়েছে, সেটা কিন্তু ফুটে উঠেছে। দেখুন, একজন লাল কার্ড পেলে যে তিনি পরের ম্যাচে নিষিদ্ধ হবে, নট নেসেসারি কিন্তু সব সময়। তার সেই লাল কার্ডের আপনার শাস্তির পরিমাণ কি হতে পারে সেটা দেখার জন্য কিন্তু ফিফার একটা রেফারিস কমিটি রয়েছে, এবং সেই কমিটি কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকে। এবং বলগনার বা আমেরিকার যে অধিনায়ক যে লাল কার্ড পেয়েছিলেন এবং পরের ম্যাচে তাকে আবার খেলার জন্য অনুমতি দিয়েছে ফিফা, সেটাও নতুন কোনো কিছু না। আমি যদি ভুল না করে থাকি তাহলে দেখবেন যে আপনি এই বিশ্বকাপের আগেই আপনার এই ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের অধিনায়ক, তিনি একটা লাল কার্ড পেয়েছিলেন। তখন তিনি জাতীয় দলের খেলছিলেন না, তিনি তার ক্লাব দলের হয়ে খেলছিলেন, এবং সেখানে তিনি একটা লাল কার্ড পেয়েছিলেন। বাট সেই শাস্তিটাও ফিফা কিন্তু তার সাসপেন্ডেড ছাত্রী হিসাবে রেখেছিল, এবং এই কারণে তিনি বিশ্বকাপের সব ম্যাচ খেলতে পেরেছিলেন। এই ধরনের ঘটনা ঘটতেই পারে, কিন্তু এখানে সবচেয়ে বড় যে ভুলটা হয়েছে সেটা হলো যে ভুলটা করেছেন কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্প নিজেই। তিনি বাড়তি, আমরা কিছুক্ষণ আগে আসলে ইরান যুদ্ধ নিয়ে কথা বলছিলাম, তখন আমরা ডোনাল্ড ট্রাম্পেরই
নানা ধরনের ভুল ধরছিলাম, খেলাতেও আসলে সেই ভুলটা সেখানে যুক্ত হয়ে গেল। আলোচনা শেষ করতে হচ্ছে এম এম কায়সার, নিশ্চয়ই আবারও কথা হবে খেলার অন্য কোনো বিষয় নিয়ে। এবং খাজা মাইনুদ্দিন, আপনাকেও ধন্যবাদ। আবারও নিশ্চয়ই ৭১ জানালে আমরা পাবো আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ সাথে ছিলেন, তার জন্য আপনাদেরও ধন্যবাদ। দেখা হবে আবার।